ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে জনপ্রতিনিধিদের প্রকৃত পরীক্ষা হয় প্রতি 5 বছর অন্তর। সেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন জনগণ, আর ফলাফল নির্ধারণ করেন ভোটাররাই। গত 5 বছরে উন্নয়নের নামে কতটা বাস্তব কাজ হয়েছে, মানুষের জীবন কতটা সহজ হয়েছে, সেই হিসেবে কি এবার কষতে চলেছে আগরতলা শহরের নাগরিকরা? নভেম্বরেই শেষ হচ্ছে বর্তমান আগরতলা পৌর নিগমের মেয়াদ, তারপরে নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠছে, বিগত 5 বছরে নিগমের পরিষেবায় ঠিক কতটা সন্তুষ্ট আগরতলাবাসী? সেই জনমত স্পন্দন কি আদৌ টের পাচ্ছে নিগমের কর্তারা? ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তা, শহরের নিত্যদিনের অসহনীয় ট্রাফিক জ্যাম, পানীয় জলের লাগাতার হাহাকার বিভিন্ন এলাকায়, যত্রতত্র ময়লা আবর্জনার পাহাড়, আর সংস্কারের অভাবে বুজে যাওয়া নর্দমা থেকে মশার উপদ্রবে আজ টেকা দায় সাধারণ নগরবাসীর, এমনটাই অভিযোগ বারবার উঠে আসছে। আর কভার ড্রেনের করিশ্মা তো আষাঢ়ের বৃষ্টিতেই দেখেছে শহরবাসী। তবে কি জনগণের এই চরম ভোগান্তিকে বুড়ো আঙুল দেখিয়েই শহর জুড়ে চলছে কচ্ছপ গতির ইতিকথা? কেন এই ঢিলেঢালা মনোভাব? স্মার্ট সিটি প্রকল্পের এই মন্থর গতির আসল রহস্যটা কোথায়? ত্রুটি কি গোড়াতেই, অর্থাৎ ওই তথাকথিত নরবরে প্ল্যানিংই ছিল, নাকি বাস্তবায়ন হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, নাকি মনিটরিং এ, নাকি দায়িত্ব এমন হাতেই তুলে দেওয়া হয়েছে যাদের কাঁধে এত বড় দায়িত্ব দেওয়াই ছিল সবচেয়ে বড় ভুল? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আগরতলা শহরের উন্নয়নমূলক কাজের গতি প্রকৃতি নিয়ে কতটা সন্তুষ্ট নগরবাসী তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী প্রদীপ্ত রায়, এবং অনলাইন জুড়ে গেছেন আরো একজন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী মায়া মুখোপাধ্যায়। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রত্যুদা, বিগত 5 বছরে আগরতলা শহর কতটা স্মার্ট হলো? একজন নাগরিক হিসেবে, আগরতলা শহরের নগরের একজন নাগরিক হিসেবে নিগমের বিভিন্ন পরিষেবা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? 5 বছর তো নয়, 10 বছর হিসেব করতে হবে, কারণ 2016 থেকে কাজটা শুরু হয়েছে, আজকে 2026, 10 বছর হয়ে গেছে। তো যত দিন যাচ্ছে আসলে স্মার্ট হওয়ার বদলে তো আমরা দেখছি আরো ধীর গতি হয়ে যাচ্ছে। শহরটা আরো বেশি ধীর গতি এবং আরো বেশি জ্যাম আক্রান্ত হয়ে যাচ্ছে, স্লথ হয়ে যাচ্ছে নাগরিক জীবন তত বেশি। এখন অনেকেই বয়স্ক লোকজন যারা আছে তারা ঘর থেকে বেরোতে ভয় পান, কারণ এতটাই কেওস সম্পূর্ণ আগরতলা শহরটাতে। কর্মস্থলে পৌঁছানো বা যেখানে উনি যাবেন কাজের জন্য বা কেনাকাটার জন্য, সেখানে পৌঁছানো একটা বিরাট সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটের অবস্থা যেমন খারাপ, ড্রেনেজ সিস্টেম খারাপ, যত আবর্জনা বসানো আছে, গার্বেজ গুলোর ক্লিয়ারেন্স নেই, এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফলে সেটাকে আমরা স্মার্ট তো বলতে পারি না। এখন কার্যক্রম চলছে, মাঝে মাঝে তো বিভিন্ন ভিআইপিরা সেটা পর্যবেক্ষণে বেরোন, তারপর যদি সময়সীমা দেন 3 মাস 4 মাসের মধ্যে সুরাহা হবে এরকম বলা হয়। যেখানে রাস্তাগুলি খুবই খারাপ থাকে সেখানে রাস্তাগুলি রিপেয়ারিং হয়, রিপেয়ারিং হওয়ার 2 মাসের মধ্যে আমরা দেখেছি সেগুলি আবার খারাপ হয়ে যাচ্ছে, আবার কিছুটা রিপেয়ারিং কোথাও কোথাও হচ্ছে, বিশেষ করে ভিআইপি যাতায়াতের পথগুলোতে, সেগুলো আবার খারাপ হয়ে যাচ্ছে। তো সামগ্রিকভাবে অবস্থা শোচনীয়, এবং 10 বছর সময় যদি অতিক্রান্ত হয়, মোটামুটি আরবান সেক্টরে একটা মানুষের আয়ুষ্কাল যদি আমরা ধরতে পারি, পূর্ণবয়স্ক মানুষের 70 বছর যদি উনি বেঁচে থাকেন, তার জীবনের 7 ভাগের 1 ভাগ অ্যাকচুয়ালি চলে গেছে মানে কার্যক্রম দেখতে দেখতে এবং ভোগান্তির এক্সেসের মধ্য দিয়ে। একদম, ফলে জীবনে একটা বড় সময়, মূল্যবান সময় আমাদের কিন্তু এই ভোগান্তির মধ্যে যাচ্ছে। আমরা যারা শহরবাসী, আগরতলা শহরে ভালোবাসি, শহরকে ভালোবাসি এবং শহরে বসবাস করি। ঠিক, তাহলে আমরা কি দেখছি? সৌন্দর্যায়ন, মানে কিছু সুন্দর লাইট বিভিন্ন পোস্টে ঝুলছে, বিভিন্ন বিভিন্ন বাঁধানো হয়েছে, পুকুর বাঁধানো, বা এই সৌন্দর্যায়ন, এবং ভিড় বাড়ছে, জ্যাম বাড়ছে। এটাই কি স্মার্ট সিটির মানে আসল অর্থ? মানে এটাকে কি আমরা কি সেদিকে এগোচ্ছি যে ভিড় বাড়ছে, শহর বড় হচ্ছে, আর তার জন্য এই জ্যাম হচ্ছে? গোড়াতে যেতে হয়, সেটা হচ্ছে কি আসলে ত্রিপুরা রাজ্যের একটাই শহর আছে আগরতলা প্রকৃতপক্ষে। ধর্মনগর বা কিছুটা উদয়পুর বাদে অন্য কোনো শহরের তেমন ডেভেলপমেন্ট হয়নি। সেখানে যে স্কুলগুলো আছে সেখানে বেসরকারি স্কুল সেভাবে ডেভেলপ করেনি, সরকারি স্কুলগুলোর অবস্থাও খারাপ। ফলে পড়াশোনার জন্য চলে আসতে হচ্ছে আগরতলা শহরে, এবং 4.5 লক্ষের উপর পপুলেশন আগরতলা শহরে। ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যার 10 ভাগের 1 ভাগ আগরতলা শহরেই বসবাস করছে, এবং সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ফলে অন্য জায়গায়, অন্য মফস্বল শহরগুলিতে নগরায়ন সেভাবে হয়নি বলে আগরতলাতেই আসলে জনস্রোত, এবং সেখানে বসবাসকারী নাগরিকের সংখ্যা অনেক বেড়ে গেছে।
শহরের ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, কিন্তু নাগরিক সংখ্যা বেড়ে গেছে, রাস্তার ডেভেলপমেন্ট হয়নি, রাস্তার তো প্রশস্ত সেভাবে হয়নি ততটা যতটা হওয়ার কথা ছিল। এখন ড্রেন হওয়ার পরে রাস্তা আরো একটু সমস্যার মধ্যে পড়ে গেছে রাস্তাগুলো একদম, এবং ভাঙাচোরা রাস্তা হয়ে গেছে, এবং গাড়ি ঘোড়ার চাপ বেড়ে গেছে, পার্সোনাল ভেহিকেল অনেক বেশি বেড়ে গেছে। ফলে সেই জায়গা থেকে আগরতলা শহরের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা তার চেয়ে জনসংখ্যা অনেক বেশি হয়ে গেছে। এখন 3 রকম ডেভেলপমেন্ট আগরতলা শহরে হচ্ছে, একটা হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প, একটা হচ্ছে পিডব্লিউডির কাজকর্ম, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটির কাজকর্ম। আসলে কি হয় কোন টাকার কাজকর্ম সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। মূল রাজপথগুলো যেগুলো আছে শহরে সেগুলি মূলত স্মার্ট সিটির কাজের আওতায় আছে, আর রামনগর ধলেশ্বরের গলিপথের কাজগুলো করছে অ্যাকচুয়ালি পিডব্লিউডি। এছাড়া মিউনিসিপ্যালিটির ওই যে স্বচ্ছ ভারতের যে কাজকর্মগুলো আছে সেগুলি মিউনিসিপ্যালিটির আন্ডারে হচ্ছে। ফলে 3 রকম কাজের ক্ষেত্রে কমিউনিকেশন বা কম্বিনেশনের সমস্যা এত বেশি হচ্ছে যে কোনটা কার কাজ সেটা থেকে আমরা বুঝতে পারছি না। ঠিক, জনগণের বোঝার সত্যি কি প্রয়োজন আছে, ফলে কে কোনটার জন্য দায়ী সেটাও আমরা বুঝতে পারছি। সেটাই এখন জনগণ কতটা বুঝতে পারছে, জনগণকে বোঝানোর প্রয়োজন আছে নাকি কিনা সেটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে সংশয় আছে যে সত্যি কি জনগণকে বোঝাতে হবে। আসবো আপনার কাছে বৈদ্যদা। ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাডাম 2016 থেকে 2026 বেসিক্যালি 10 বছর, 2016-তে শুরু হয়েছিল স্মার্ট সিটি প্রকল্পের কাজ, কিন্তু বিগত 10 বছর তো হয়ে গেল, আগরতলা স্মার্ট সিটির কাজ আজও শেষ হয়নি। কিন্তু গত 5 বছরের নিগমের পরিষেবায় আপনার সন্তুষ্টির পারদ ঠিক কোন জায়গায় আছে? আসলে আমার একটু শুনতে অসুবিধা হচ্ছে, তবে আমি যতটুকু বুঝতে শুনতে পেলাম তার থেকে আমি বলি যে গত 5 বছর না, এর আগে থেকেই আপনি যদি একটু আগে থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখি যে বিগত 10-15 বছর আগে যে রাস্তাঘাট গুলো পরিষ্কার ছিল, এবং শুধু আগরতলা না পুরো ত্রিপুরা রাজ্যেরই, এখন আগরতলার সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যের রাস্তার খানা খন্দ ভর্তি। হাঁটতে গেলে, রিক্সাতে উঠতে গেলে, আমাদের যাদের একটু বয়স হয়ে গেছে আমাদের রিক্সাতে উঠতে গেলে চড়তে গেলে অসুবিধা হয়, কারণ রিক্সার চাকাগুলো নিচে পড়ে যায়। ডাক্তারদের সঙ্গে দেখা করে কথা বলতে গেলে ডাক্তাররাও বলে যে রাস্তাঘাটে যে খানাখন্দ আছে আপনারা একটু সাবধানে আসা যাওয়া করবেন। গাড়ি আছে যাদের, আমি বিশেষ করে বলি যাদের গাড়ি আছে তারা গাড়ি নামাতেও এখন রাস্তায় ভয় পায়, কারণ এত বেশি খানাখন্দ আগরতলা শহর। এবং শুধু আগরতলা শহরের কথাই আমি বলছি, অন্যগুলো বাদই দিলাম, একই অবস্থা। আমরা যখন সাইডে যাই তখন দেখি সাইডের রাস্তাগুলো সেম একই অবস্থা হয়ে আছে। এবং বিশেষ করে মোটর স্ট্যান্ডে যখন আমরা যাই, মোটর স্ট্যান্ড দিয়ে অটো সার্ভিসে যখন আমরা যাই, এই যে মোটর স্ট্যান্ডে দেখবেন একটা বিশাল বিল্ডিং উঠছে, আজকে মনে হয় 7 বছর 8 বছর এই গভর্নমেন্ট এসে পর থেকে এই বিল্ডিং শুরুর কাজ শেষ শুরু হয়ে গেছে, কিন্তু এখন অব্দি এই কাজ এখন অব্দি শেষ হচ্ছে না, এবং কবে এটা আদৌ শেষ হবে আমরা জানি না। মোটর স্ট্যান্ডে গেলে, পুরোনো মোটর স্ট্যান্ডে গেলে মানুষজন যে কি অসহায় অবস্থা, অটো স্ট্যান্ড গুলো ঠিক মতো নাই। আপনি নির্দিষ্ট একটা জায়গায় অটো ধরবেন, কোথায় ধরবেন? সারা রাস্তায় অটো ছড়িয়ে আছে, কোনোখানে স্ট্যান্ড নেই, কিচ্ছু নেই। যে ওদিকে আমি চন্দ্রপুরে যাব, বা এদিকে আমি জিবি যাব, বা ওইদিকে আমি রাধানগর যাব, কোনোখানে কোনো কিছু স্ট্যান্ড নাই। আবার এমনি ধরুন একটু বয়স্ক মানুষ যারা একটু হাঁটা চলা করে রাস্তাতে একটু বাজারের ব্যাগ নিয়ে একটু হেঁটে আসছে, একটু যদি অসতর্ক হয়, পাটা যে কোথায় পড়লো, গর্তে পড়লো না নালায় পড়লো না কোথায় পড়লো, এগুলো বোঝা মুশকিল। এবং আগরতলা শহর যে আমরা বারবার বলি, আমরা শুনে আসছি বিগত 5 বছর 7 বছর যাবত, স্মার্ট সিটি স্মার্ট সিটি। একটু জল হলে, আগরতলাতে আগেও জল হলে আগরতলায় বানভাসি হতো বা বৃষ্টি উঠতো, কিন্তু এখন যেন যত বেশি চারিদিকে ড্রেন হচ্ছে বা কি হচ্ছে, মানুষ দেখে যে চারিদিকে মাটি কাদা পড়ে আছে, কিন্তু জয়নগরে এত বেশি জল উঠতো না। আমি এখন জয়নগরে বাস করি, জয়নগরের মধ্য রাস্তা বা জয়নগরের 1 নম্বর 2 নম্বর 4 নম্বর যে রাস্তাগুলো কোমর সমান গলা সমান জল উঠে যায় একটু বানভাসি হলে। আগে সিটি সেন্টারের ওইদিকে উঠতো, জয়নগর একটু উঁচু জায়গা, জয়নগরে এমনি ওয়াটার সাপ্লাইও মানুষের বাড়ি ঘরে আসতে পারছে না, যেহেতু উঁচু জায়গায় এই জন্য জল আসে না, সাপ্লাই লাইনে জল আসে না। কিন্তু বৃষ্টি হলে কোথা থেকে এই জলগুলো আসছে আমরা নিজেরাই ভেবে পাই। তাহলে মানুষ বুঝছে যে কি ধরনের স্মার্ট সিটি হচ্ছে। এগুলো যদি স্মার্ট সিটি হয় তাহলে আমরা কি বলবো? এটা আমি সরকারের সমালোচনা করার কথা বলছি না, জনগণ আমরা যেটা দেখছি আমরা সেটাই বলছি। এবং আমি মনে করি যে সরকারে যারা আছেন তাদের তো এই জিনিসগুলো নিয়ে ভাবা দরকার।
কারণ ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে ওখানে আছেন বসে। তো ওনাদের তো ভাবতে হবে যে জনগণ বলার আগে ওনারা বেশি সচেতন থাকবেন যে জনগণ যাতে বলার সুযোগ না পায়। কিন্তু এখন জনগণ বলতে বলতে জনগণ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কুম্ভকর্ণের নিদ্রায় যারা আছেন তাদের ঘুম ভাঙে না। ওকে, আমি আসবো জবাবদিহিতা, এখানে জবাবদিহিতা কার দায়িত্ব সেটা অবশ্যই আপনার প্রশ্নে আসবো। আপনি বলছিলেন যে সরকারের দেখার দায়িত্ব, এখন মনিটরিং অবশ্যই সরকারের দায়িত্ব, কিন্তু কাজগুলো যারা করছে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে বা যাদের কাঁধে গুরুর দায়িত্ব, তারা কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে, সেই প্রশ্ন কিন্তু এখন বারবার উঠতে শুরু করেছে। আমরা দেখছি, কিছুক্ষণ আগে পবিত্রদাও বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেমে এত ব্যস্ততার মধ্যেও ওনাকে শহর পরিদর্শন করতে নেমে আসতে হচ্ছে, রাস্তাঘাট পরিদর্শন করার জন্য সেখানে নেমে আসতে হচ্ছে, ওনাকে বলতে হচ্ছে যে যত দ্রুত সম্ভব রাস্তাঘাটগুলো মেরামত করার ব্যবস্থা করতে হবে, কিন্তু তারপরও যাদের কাঁধে দায়িত্ব তারা কি করছেন? আচ্ছা দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আজ যারা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, মানে অনুষ্ঠান চলাকালীন লাইভ যারা দেখছেন বা পরেও যারা হয়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার। আজ আগরতলাবাসী যদি আপনি হয়ে থাকেন, আপনার বাড়ি যদি আগরতলায় হয়ে থাকে, আপনি যদি পুর নিগম এলাকায় বসবাস করে থাকেন, তাহলে আপনি পুর নিগমের বিভিন্ন যে পরিষেবা রয়েছে সেই পরিষেবায় কতটা সন্তুষ্ট? লিখুন। আপনি লিখুন, যদি আপনি সন্তুষ্ট হন তাহলেও লিখুন। যদি কোনো কারণে আপনার মনে হয় না এই পরিষেবাটা আপনার আরো ভালো পাওয়ার কথা ছিল, আপনার অধিকার আছে এই পরিষেবা পাওয়ার, আপনি পাচ্ছেন না, তাহলে সেটাও লিখুন। কারণ আমরা জানতে চাইছি আপনাদের কাছে যে মানুষ যারা এই শহরে বসবাস করছে তারা কতটা পরিষেবা পেয়ে বা কতটা সুস্থ জীবনযাপন করতে পারছেন। এই বিভিন্ন যে প্রকল্পের কাজগুলো চলছে সেই কাজগুলো ধীর গতিতে চলার কারণে মানুষ কতটা হয়রান হচ্ছে, কতটা ভোগান্তির শিকার হচ্ছে, নাকি সত্যি মানুষ ভালো আছে? প্রতিটা এই যে কভার ড্রেন থেকে শুরু করে রাস্তাঘাট, মানে স্মার্ট সিটি প্রকল্পের নামে আগরতলা শহরে যে একটা ঢিলে ঢালা মনোভাব ও একটা কচ্ছপ গতির কাজ চলছে, এটার আসল রহস্যটা কোথায় বলে আপনি মনে করেন? এখানে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে, বিশেষত যারা প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলে যেটা বুঝেছি, এরা বলছেন যে আসলে আগরতলায় অনেক কিছুই পরিকল্পনা মাফিক হয়নি। বিশেষ করে মাটির নিচে যে কাজকর্মগুলো হয়েছে সেগুলি কোনোটাই পরিকল্পনা মাফিক হয়নি, যখন যেটা প্রয়োজন তখন সেভাবে করা হয়েছে। যেমন ধরুন, মাটির নিচ দিয়ে হাই টেনশন ইলেকট্রিক লাইন গিয়েছে, আবার লো টেনশন লাইন গিয়েছে, তারপরে গ্যাস পাইপলাইন তো আছেই, জলের পাইপলাইন আছে, এই সমস্ত এমন, হ্যাঁ, সুয়ারেজ আছে, এমন সমস্ত কিছু এমন ভাবেই গেছে যে কোনোটার সঙ্গে কম্বিনেশন নেই। মানে একটা যে হোলিস্টিক্যালি সমস্ত কিছুকে সাজানো, এটা কখনই হয়নি। যখন যার প্রয়োজন যেভাবে হয়েছে মাটি কেটে তার নিচ দিয়ে সেটাকে কোনো সমন্বয় নেই। সমন্বয় না থাকার কারণে যেটা হয়েছে, এখন যখন কাজ করতে গেছে, নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছে, প্রযুক্তিগত ভাবে যারা কাজটাতে যুক্ত আছেন তারাও নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে। পরিকল্পনা রূপায়ণ করার আগে তার ম্যাপিং হয়নি, কাজটার ম্যাপিং হয়নি, কাজটা কিভাবে হবে, কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে, সেটা যথাযথ পরিকল্পনা না করে সমস্ত 100টা স্মার্ট সিটির জন্য প্রায় একই রকম প্রজেক্ট তৈরি করা হয়েছে। কিন্তু আগরতলা শহর যেরকম একটা কড়াইয়ের মতো শহর, মাঝখানটা নিচু, চারদিকে উঁচু, ফলে এখানে জল জমার ব্যাপারটা অন্য আর 5টা শহরের মতো নয়। ফলে এই 100টা শহরের জন্য 100 রকম প্রয়োজনে প্রজেক্ট তৈরি হওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে অলমোস্ট প্রায় 80% একই ধরনের প্রজেক্ট সমস্ত শহরগুলির জন্য করা হয়েছে। তার জন্য কি হচ্ছে, আগরতলা একটা বিশাল সমস্যা হচ্ছে এটা, এই প্রকল্প রূপায়ণ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার কিছু দূর কাজ করার পরই নতুন করে বাধার সম্মুখীন হচ্ছে। এই যে মাটির নিচে যে সমস্ত যে ইতিমধ্যে যে স্থাপিত বিষয়গুলো আছে, এই যে বিভিন্ন সিস্টেমগুলো মাটির নিচ দিয়ে গেছে, কেবল যেগুলো গেছে সেগুলিকে মানে ঠিকভাবে পরিবর্তন করে নতুন কিছু বসানো, নতুন করে আবার নতুন কেবল লাইন বসানো, এবং ড্রেনেজ সিস্টেম যেটা আছে, সোয়ারেজ সিস্টেম, সেটাকে নতুন করে ঢেলে সাজানোর যে ব্যাপারটা, সেটা দুরূহ হয়েছে। এই দুরূহ হয়ে ওঠাটা যখন মাটি খোঁড়াখুড়ি শুরু হয়েছে তখন থেকেই বোঝা গেছে, এবং ক্রমশ সেই জন্য কাজটা স্লথ হয়ে যাচ্ছে, মানে এখানে হয়ে যাচ্ছে। বিপাকে যারা কাজ করছেন তারাও কতটা বিপাকে আছে, কারণ এটা আমি একদম প্রত্যক্ষদর্শী একজন। আমি কোন একটা এলাকায় আমি একদিন গেছিলাম, সেখানে দেখলাম সেখানে জেসিবি দিয়ে কাটা হচ্ছে মাটি, এবং সেই মাটি কাটতে গিয়ে কোনো একটি পাইপ ওনারা কেটেছেন। সেটা কিসের পাইপ, সেটা ইলেকট্রিসিটির পাইপ না মানে ওয়াটার সাপ্লাই পাইপ, আমি জানি না। তো যেখানে কাটছিলেন ওনারা কিন্তু তখন একটা মানে ব্যতিব্রস্ত হয়ে গেছিলেন যে কিসের পাইপ কেটে ফেললাম আবার। তখন কোনো একজন, উনি সুপারভাইজার হতে পারেন বা ওনাদের বস হতে পারেন, উনি বলছেন যা কাটার কাটো, তুমি তোমার কাজ করো, বাকিটা ডিপার্টমেন্ট দেখবে। এই যে মনোভাব,
এই মনোভাবের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় যেখানে কাজ হচ্ছে আজ পানির জল যাচ্ছে না, দিনের পর দিন জল নেই, দিনের পর দিন বিদ্যুৎ নেই। এই ভোগান্তিগুলো আলটিমেটলি হচ্ছে কার? নগরবাসীদের হচ্ছে, জনগণের হচ্ছে। এটা দেখার দায়িত্ব কার ছিল? এটা অবশ্যই তো আসলে মূল কথা কি হচ্ছে, যে কোনো কাজ যখন শুরু হয় তখন এটা আমলাতান্ত্রিকতার মধ্য দিয়ে কাজটা শুরু হয়, রাজনৈতিকভাবে কাজটা পরিকল্পনা করা হয়, আমলাতন্ত্রের মধ্য দিয়ে কাজটাকে রূপায়ণ করার চেষ্টা হয়, অথবা আমলাতন্ত্র এবং মানে রাজনীতির যারা লোক আছেন এবং এই কাজটাতে বেনিফিশিয়ারি যারা আছেন অর্থাৎ স্টেক হোল্ডার যারা আছেন, যে কর্পোরেট গুলো এই কাজটাকে রূপায়িত করছে, তাদের স্বার্থে তো পুরো কাজটা হয় মূলত। তো এরা সবাই মিলে একটা পরিকল্পনা করছে, তাতে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব থাকছে না। অর্থাৎ শহরবাসী মানুষের পার্টিসিপেশন কোথায়? এই গোটা কাজটার মধ্যে শহরের বিশিষ্ট মানুষ যারা আছেন তাদের পার্টিসিপেশন। শহরে তো অনেক প্রযুক্তিবিদ আছেন, এই শহরে 3 পুরুষ ধরে বসবাস করছেন, এরকম বহু মানুষ আছেন যারা আগরতলা শহরকে একদম খুব ভালোভাবে চেনেন, এরকম বহু মানুষ এই শহরে বসবাস করছেন। তাদের থেকে কিন্তু কোনো মতামত নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এবং আগরতলা শহরের যারা শিক্ষাবিদ আছেন, সমাজবিদ আছেন, যারা শহরের বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলি যারা চিন্তা ভাবনা করে নিয়ে যাওয়ার চিন্তা মত নেওয়া হয়েছে, একটা নাগরিক কমিটি কি করা হয়েছে এই কাজটা রূপায়ণের আগে? সেরকম তো কিছু করা হয় না। এখন সেখানেই প্রশ্ন যে নাগরিক সমাজকে কতটা ইনভলভ করা হয়েছে বিভিন্ন কাজের জন্য। যার বাড়ির সামনে কাজটা হচ্ছে সেই এলাকাটা উনি সবচেয়ে বেশি ভালো জানেন সেই ইঞ্জিনিয়ার থেকে, যিনি হয়তো অন্য রাজ্য থেকে সেখানে কাজ করছেন, বা আমাদের রাজ্যেরই অফিস থেকে এসে এসি রুম থেকে এসে বসে এখানে কাজটা করছেন, বা সেই কন্ট্রাক্টর থেকে যিনি হয়তো অন্য রাজ্যের, বা সেই স্কিল্ড আনস্কিল্ড লেবারদের থেকে অনেক বেশি ভালো জানেন যার বাড়ির সামনে কাজটা হচ্ছে, যে এখানে জল কতটা জমে, বা এখানে কি ধরনের মাটি আছে, এখানে কি হতে পারে, এখান দিয়ে কোনো ব্যারিকেড দিলে কি হতে পারে, ওয়াল দিলে কি হতে পারে। তাহলে নাগরিক সমাজকে কতটা ইনভলভ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু এখন অবশ্যই প্রশ্ন উঠছে, মানুষ প্রশ্ন করতে শুরু করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই যে কাজগুলো যেটা 2016 সালে শুরু হয়েছিল স্মার্ট সিটি প্রকল্পের, যেটা 2026-এ এসে মনে হচ্ছে এখনো বহুদিন হয়তো প্রয়োজন হবে এই কাজটা শেষ হবার, এই ধীর গতিতে চলার কারণ কি? এতদিন লাগার কি কথা? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। ম্যাডাম, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। এই যে কচ্ছপ গতির কাজের জেরে সাধারণ মানুষের যে দুর্ভোগের দায় কি মানে নিগমের কর্তাবাবুরা এড়াতে পারে? মানে আপনার কি মনে হয়? আর মানে এভাবে কাজ চালানো হচ্ছে কেন? এত ধীর গতিতে কাজ চলছে কেন? দেখুন, এই যে কচ্ছপ গতিতে আপনি কাজটা বলছেন, তো এটা তো গভর্নমেন্ট কাজ, তো গভর্নমেন্ট নিজে করে না, কন্ট্রাক্টর কোনো না কোনো ডিপার্টমেন্টের মাধ্যমে কন্ট্রাক্টর দিয়েই কাজগুলো হয়। আর যে কন্ট্রাক্টররা দায়িত্ব নিয়েছেন কাজগুলো, ওনারা দিনের পর দিন কেন কাজগুলোকে এরকম স্লথ গতিতে ভীষণ ধীরে ধীরে কাজগুলো তারা করে? অনেক সময় কাজগুলো আবার বন্ধও হয়ে থাকে, সব সময় যে করছে এমন না, বেশ কিছুদিন কাজ বন্ধ, আবার কাজ শুরু হলো। এইগুলো এখন কি কারণে হচ্ছে আমরা তো বাইরে থেকে বুঝবো না। এখন এটা গভর্নমেন্ট থেকে যারা যে ডিপার্টমেন্ট থেকে কাজগুলো হচ্ছে, পিডব্লিউডি হোক বা আরডি হোক বা যে কোনো ডিপার্টমেন্টেরই লোকজন এই কাজগুলো করাচ্ছেন, ওনাদের এগুলো দেখতে হবে যে কন্ট্রাক্টরদের নির্দিষ্ট টাইম আছে একটা। এটা তো অনাদি অনন্তকাল ধরে কাজগুলো দেওয়া হয় না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা তুলে ফেলতে হবে বা তুলে দিতে হবে। তো সেখানে কেন তারা করছে না এটা ভাবা দরকার। এবং আমি জানি না, আমার মনে হয় আমি দু এক জায়গা থেকে এটা শুনেছি, এবং শোনা কথা, এটা আমি বিশ্বাস করি, কথা আমি বলছি না, শুনেছি যে অনেক কন্ট্রাক্টর যারা কাজ করতে আসছেন তাদের উপরে এত বেশি চাপ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন সরকারি যে সমস্ত সংগঠনগুলি আছে তারা টাকা পয়সা নিয়ে তাদের কাছে চাঁদা চাইছে, এই চাইছে, সেই চাইছে, হয়তো তাদের সঙ্গে বোঝাপড়াটা ঠিকভাবে হচ্ছে না, তার ফলে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন বন্ধ হয়ে থাকছে, আবার একটু একটু করে করছে। এবং এই জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, কমন মানুষ। আর বিশেষ করে রাস্তাঘাট, আপনারা যে প্রসঙ্গটা তুলেছেন, আমি একটা ফর এক্সাম্পল বলছি, যে যখন আমি একদিন হঠাৎ করে, আমি এমনিতেই এখন ঘর থেকে কমই বার হই, হঠাৎ করে বার হয়ে পোস্ট অফিস চৌমুহনীর উল্টো দিকে একটা জেরক্স দোকান আছে, সেই জেরক্স দোকানে যখন ঢুকলাম তখন দেখি স্ল্যাব ট্যাব সবই আছে, ড্রেনের উপরে স্ল্যাব ট্যাব সবই আছে, জেরক্সের দোকানে আমার 10-15 মিনিট দেরি হয়েছে। হঠাৎ এসে দেখি যে এখান থেকে বুলডোজার দিয়ে স্ল্যাব সরিয়ে নেওয়া হয়েছে। তো বিশাল ফাঁক, এবার কি করে আমরা বেরোবো, কাস্টমারই বা বেরোবো কি করে? আর দোকানের সেও তো হতবাক হয়ে গেছে। গ্লাসের জানলাটা, এসি রুম, গ্লাসের জানলাটা খুলতেই দেখি বিশাল এক ড্রেনের উপরে, হাইড্রেন্টের এই ড্রেনের উপরে স্ল্যাবটা তুলে নেওয়া হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি যে এবার আমি কি করব।
ওরা দোকানদাররাও বলছে, এবার যারা বুলডোজার দিয়ে স্ল্যাবটা তুলেছে তাদেরকে বলছে ভাই তোমরা এটা তুলে দিলে আমার কাস্টমার আছে, আমাদের উইদাউট নোটিশ, আমরা জানিও না, তখন ড্রেনের কাজ হচ্ছিল, তখন ওরা বলে আমরা জানি না, আমাদেরকে বলেছে তুলতে, আমরা তুলে দিয়েছি। তাহলে একটা মানুষ যাবে কি করে? এটার ব্যবস্থা করো। মানুষগুলো তো দোকানে আটকে আছে, আমরা দোকানটা বন্ধ করবো, আমাদেরও ব্যবস্থা করে দাও, কিভাবে আমরা দোকানটা বন্ধ করবো। এরপরে ওরা কতগুলি বাঁশ টাস এনে দিল, আমি তো ভয়ে যে বাঁশে নামতে গিয়ে নি আমি ড্রেনে চোবা খাই। তো যাই হোক, ওরা ধরে টুরে আমাকে পার করে দিল। তো কি হচ্ছে, মানুষ সাফার হচ্ছে তো। এবং এই যে কাজগুলো হচ্ছে, অনেক সময় যেসব দোকানদার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারাও জানে না তাদের দোকানের সামনে থেকে বড় বড় স্ল্যাব উঠে গেল, কাস্টমার ঢুকে আছে, কাস্টমার জানে না। তো এইরকম উইদাউট এনি প্ল্যানিং, আমার মনে হচ্ছে প্ল্যানিং ছাড়া কাজ হচ্ছে গভর্নমেন্টে। ওকে, প্ল্যানিং ছাড়া কাজ হচ্ছে, একটু প্ল্যান। ঠিক, আমি আসবো আপনার কাছে। প্রচুর এই যে প্ল্যানিং ছাড়া কাজ হচ্ছে যখন কথাটা বলা হয়, আমরা যখন স্মার্ট সিটি প্রকল্পের কাজ তো অবশ্যই একটা প্ল্যান মাফিক শুরু হয়েছে। স্মার্ট সিটি নো ডাউট, মানে গভর্নমেন্ট আমাদেরকে স্মার্ট সিটি গেলাচ্ছেন, আমরাও স্মার্ট সিটির কথাটা গিলছি, কিন্তু স্মার্ট সিটি মুখে বললে তো হবে না, কাজে কর্মে স্মার্ট সিটি দেখাতে হবে। না, এখন প্রশ্ন হচ্ছে আগরতলা শহরে যে কাজগুলো হচ্ছে, না ম্যাডাম, মানুষ দেখেই বলবে যে আমি স্মার্ট। না, এক মিনিট, আমি আপনার সঙ্গে বিরোধিতা করছি না, আমি বলছি আমরা কোন একটা জায়গায় বুঝতে কি ভুল করছি। আগরতলা শহরে কভার ড্রেনের যে কাজ হচ্ছে বা বিভিন্ন যে স্মার্ট করার যে সৌন্দর্যায়নের বলুন বা সেইগুলো সবগুলোই তো স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কাজ হচ্ছে। বাকি পুর নিগমের কিছু পরিষেবা আমাদের দেওয়ার কথা, সেগুলো কি আমরা পাচ্ছি? এবং গভর্নমেন্টের বিভিন্ন সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট যে রয়েছে, যে লাইন ডিপার্টমেন্ট গুলো, সেটা পিডব্লিউডি হোক বা সেটা অন্য কোনো ডিপার্টমেন্ট হোক, আরবান ডেভেলপমেন্ট হোক, সেগুলো সমন্বয় কতটা, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট হোক, সেটা সমন্বয় কতটা ঠিক হচ্ছে, যার কারণে মানুষের এই ভোগান্তি হচ্ছে। একই রাস্তা 5 বার মেরামত করা হচ্ছে, 5 বার খোঁড়া হচ্ছে। আমরা সেই বিষয়টাতে মানে গভীরে যেতে চাইছি। আপনি সঙ্গে থাকুন, আমরা আসছি আপনার কাছে আরেকবার। ত্রুটি কি একেবারে যেটা বলা হচ্ছে যে প্ল্যানিং এ গন্ডগোল, ত্রুটি কি প্ল্যানিং এ সত্যি, নাকি মানে এই বাস্তবায়নে একটা মানে এই যে অব্যবস্থাপনা রয়েছে বা যারা মনিটরিং করছেন তারা বুঝে উঠতে পারছেন না, নাকি সত্যি যাদের হাতে ক্ষমতা বা এগুলো কাজটা করার দায়িত্ব যাদের হাতে দেওয়া হয়েছে তারাও দক্ষ? কোনটা? প্ল্যান করেই তো কাজ শুরু হয়। কাজ শুরু হয় প্ল্যান করে, প্রথম প্রাথমিকভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকে, 5 বছর বা 6 বছর বা 7 বছরের মধ্যে কাজটা শেষ হবে। এবার কাজ শুরু হওয়ার পর তারপর বোঝা যায় যে প্ল্যানে কোথায় কোথায় গলদ আছে। এখন মূল ব্যাপার হচ্ছে সমন্বয়। সমন্বয়ের ব্যাপারে তো অবশ্যই গলদ আছে। এখানে পিডব্লিউডি, মিউনিসিপ্যালিটি এবং স্মার্ট সিটির প্রকল্পে প্রজেক্টের কাজ হচ্ছে, বিভিন্নভাবে এই যে কাজগুলো হচ্ছে তার মধ্যে সমন্বয়ের অভাব আছে। যেমন ধরুন স্মার্ট সিটি প্রকল্পে তো ড্রেনগুলোকে বন্ধ করে রাখা হচ্ছে, স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে জল, সেখানে মশা জন্ম হচ্ছে একদম, এবং সেই মশা নিয়ন্ত্রণের কোনো কার্যক্রম সেভাবে কিন্তু মিউনিসিপ্যালিটির হাতে নেই। ফলে প্রচুর মশা আগরতলায় আজকে দেখছি বছর খানেক ধরে, মানে মশার বৃদ্ধি এতটাই হয়েছে যে জীবনযাপন অসহ্য হয়ে উঠেছে। ঠিক সেরকম ভাবে একই সঙ্গে রামনগর, ধলেশ্বরের ড্রেনগুলোও ধরা হয়েছে, অথচ শহরের যে মূল রাজপথের যে কাজগুলি সেগুলো সেভাবে কমপ্লিটই হয়নি। আবার কাগজে কলমে বলা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। 65টা মোটামুটি যে কাজ নির্ধারিত ছিল তার মধ্যে 62টা নাকি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 95% কমপ্লিট হয়ে গেছে। 540 কোটি টাকা বরাদ্দ ছিল স্মার্ট সিটির জন্য, তার মধ্যে 375 কোটি টাকা নাকি অলরেডি খরচা হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে 33 কোটি টাকা খরচা ধরা আছে পিডব্লিউডি ডেভেলপমেন্টের জন্য, সেটাও নাকি সিংহভাগ খরচা হয়ে গেছে। আর বাকি হলো মিউনিসিপ্যালিটি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 167 কোটি টাকার প্রজেক্ট ধরা হয়েছে, তার মধ্যে 108 কোটি টাকা হচ্ছে শুধু শহরের উন্নয়নের জন্য, এই জলের সিস্টেম, তারপরে ড্রেন সিস্টেম, শহরের যে গলিপথের রাস্তাগুলি ঠিকঠাক করার জন্য। এত কিছু যদি খরচা হয়েই থাকে তাহলে এই খরচার রেজাল্ট আমরা কোথায় পাচ্ছি? এখন দেখা যাচ্ছে যে আমরা যদি খোঁজ খবর নিয়ে দেখবো যে শ্রমিকরা বলছে তাদের পেমেন্ট ঠিকভাবে হচ্ছে না, কন্ট্রাক্টররা বলছে তাদের পেমেন্ট ঠিকভাবে হচ্ছে না। তো পেমেন্ট না পেলে ওরা কাজ করবে কি করে? তার জন্য কাজ বন্ধ রাখতে হচ্ছে মাঝে মাঝে, এগুলি এদের বক্তব্য। কিন্তু এদিকে বলা হচ্ছে আবার টাকার খরচা হচ্ছে, টাকার কোনো অভাব নাই বলা হচ্ছে, টাকা খরচা হচ্ছে, কিন্তু এদিকে আবার আমরা কাজের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। আবার বিভিন্ন সময় কন্ট্রাক্টররা গিয়ে ধর্ণা দিচ্ছে আধিকারিকদের অফিসে পেমেন্টের জন্য, বিল পাস হচ্ছে না। এখানে তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কন্ট্রাডিক্টরি হচ্ছে যে কাগজে কলমে যা হচ্ছে এবং বাস্তবে যা হচ্ছে তার মধ্যে বিরাট তফাৎ থাকছে, এবং তফাৎটা এত বেশি হয়ে গেছে তার ভুক্তভোগী আলটিমেটলি হচ্ছে সাধারণ নাগরিকরা। এবং সাধারণ নাগরিকরা কি হচ্ছে, সংগঠিতভাবে এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারছে না, করা যাচ্ছে না বর্তমান পরিস্থিতিতে। যে কারণে দেখা যাচ্ছে যে অসন্তোষগুলি কি হচ্ছে, হয়তো মানে গ্রুপে গ্রুপে আছে অসন্তোষগুলো, ব্যক্তিগত অসন্তোষগুলি আছে, কিন্তু অসন্তোষগুলি সেই পর্যায়ে দানা বাঁধেনি
যাতে যারা এই কাজগুলো করছে বা যা কাজের যারা হচ্ছে মূল আধিকারিক যারা বা কাজগুলো যাদের নিয়ন্ত্রণে আছে তাদের মধ্যে চাপ সৃষ্টি করা যায় যে দ্রুত গতিতে কাজটা শেষ করতে হবে, যথাযথভাবে কাজটা পরিকল্পনাভাবে সমন্বয়ের মধ্যে দিয়ে শেষ করতে হবে। সেই কাজটা করার মতো কিন্তু অবস্থা নেই। একটা সময় আমি বলছি যে ধরুন 2018-তে এই সরকার আসার আগে তার বছর দুয়েক একটা নাগরিক কমিটি তৈরি হয়েছিল। সেই নাগরিক কমিটি কিছু কার্যক্রম হাতে নিয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী সেই নাগরিক কমিটির একজন বিশেষ সদস্য ছিলেন। এবং আগরতলা যে ফ্লাইওভার হচ্ছিল তখন ফ্লাইওভার হওয়ার সময়ে ফ্লাইওভার বিভিন্ন খুঁটিনাটি পর্যবেক্ষণে এই নাগরিক কমিটি গেছিল, আরো অনেক বিভিন্ন কাজে এই নাগরিক কমিটি উপস্থিত হয়েছিল। আজকে সেই নাগরিক কমিটির সক্রিয়তা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ দীর্ঘদিন সময় আমরা ভুক্তভোগী, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে এই নাগরিক কমিটির সক্রিয়তা বিশেষভাবে দরকার, যাতে মনিটরিং এর জন্য এবং একটা সার্ভাইলেন্স রাখার জন্য যে কোথায় কিভাবে কাজ হচ্ছে এবং কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি কি আছে, সেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সেটা ভীষণভাবে প্রয়োজন, একটা সচেতন নাগরিক কমিটি। এবং তাতে আরো বেশি বেশি করে একটা মানে নজরদারির ব্যাপারের মধ্যে রাখে, এবং যারা কাজ করছে, যে হোক শান্তি হোক, সরকারি আমলা হোক, টেকনোক্রেট হোক, তাদের কাজগুলিকে মনিটর করা এবং এই কাজগুলি যথাযথভাবে রূপায়িত হয় তার জন্য চাপ সৃষ্টি করা, এই কাজগুলি করার জন্য কিন্তু নাগরিক কমিটির সক্রিয়তা ভীষণভাবে দরকার। এখন সেটা হচ্ছে না এখনো, সেটা আমরা মনে করি যে এটা ভীষণভাবে দরকার। এই আপনি মনিটরিং এর গুরুত্বপূর্ণ দিক, মনিটরিং কেন, কোন কাজটা হচ্ছে, কোন কাজটা করতে হবে, কোন কাজটা ইমার্জেন্সি বেসিসে করতে হবে, সেইগুলো মনিটর করার এটার গুরু দায়িত্ব, এবং সেটা আদৌ হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু অনেকেই সন্দিহান। মানে একটা বিরাট অংশের মানুষ, জনগণ, বিশেষজ্ঞরা কিন্তু সন্দিহান। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকগুলো কাজ দেখছি প্রীতদা, যেমন যেগুলো নিগমের কাজ, যেখানে যে জায়গাটাতেই কিছুক্ষণ আগে আমার ম্যাডামের সঙ্গে কথা হচ্ছিল, যেটা বলছিলাম যে বিরোধ নয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করছি আমরা কাকে এখানে জবাবদিহিতার জন্য দায়বদ্ধ করছি। ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা জানি এটা পুর নিগমের কাজ, কিন্তু এই যে কভার ড্রেন এর আড়ালে বা রাস্তায় খানাখন্দ এটার আড়ালে যেভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, তাতে নগরবাসী যে ভোগান্তিটা হচ্ছে তার দায়ও কিন্তু আমরা স্মার্ট সিটির প্রকল্পের উপর দিয়ে দিচ্ছি, কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টটা তো টোটালটাই পুর নিগমের কাজ। সবটাই আসলে আমরা স্মার্ট সিটির জন্য হচ্ছে সেটা মনে করছি, কিন্তু বাস্তবতা বললাম না যে পিডব্লিউডির ওয়ার্কস আছে, পৌরসভার ওয়ার্ক আছে, মানে পুর নিগমের কাজ আছে। তো কোনটা কার কাজ সেটা তো নাগরিক বোঝে না, সবকিছুই ভাবে যে স্মার্ট সিটির ঘাড়ে পড়ে যাচ্ছে। তো এখন মানুষ তার পরিষেবা চায়, সেটা কে দেবে সেটা হচ্ছে যারা দিচ্ছে তাদের ব্যাপার, তাদের কম্বিনেশন, তাদের সমন্বয়ের ব্যাপার। মানুষ পরিষেবা যখন পায় না তখন যারা উপরে আছে তাদের দিকেই দৃষ্টিটা মানে আঙ্গুলটা তোলে। এবং সেক্ষেত্রে দেখা যাবে কি আজকে যদি এইটা যদি না থাকে, যেমন ধরুন সমস্ত জায়গায় যে ড্রেনগুলো করা হচ্ছে, ঢাকা ড্রেন করা হচ্ছে, ড্রেনের ভেতরে জল পাস হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায় কার, সেটা তো দেখতে হবে তো। এবং আমরা বিভিন্ন সময় দেখি যে বৃষ্টি হলে কি হচ্ছে, উল্টো ড্রেন থেকে জল রাস্তায় চলে আসে এবং বৃষ্টির জল এবং ড্রেনের জল একাকার হয়ে যাচ্ছে। এই যে জলের লাইনগুলো করা হয়েছিল সেগুলির থেকে সবগুলি মিটার তো চুরি হয়ে গেছে। এবার বাড়ি বাড়ি যে জলের লাইন করা হয়েছে, জল জীবন মিশন, আরো বিভিন্ন অটল জলধারা, এই সমস্ত কিছু যেটা করা হয়েছে, সেই জল কিন্তু আজকে 2 বছর 2.5 বছর হয়েছে, সমস্ত পাইপলাইন হয়ে গেছে, 3 বছর আরো বেশি হবে বোধহয়, সম্ভবত 5 বছর হয়ে গেছে বোধহয়। তারপর কিন্তু সেই দিয়ে আর জল কিন্তু আসছে না, এবং কিছুদিন এসেছিল, 10-12 দিন জল আসার পর জল আসা বন্ধ হয়ে গেছে। এখন কি হচ্ছে, পাইপগুলি তো ধীরে ধীরে যখন অকেজ হয়ে যাচ্ছে, আবার নতুন করে হয়তো ভেতরে আবার নতুন যে পাইপলাইন, সেই জল জীবন মিশনের যে পাইপলাইন, সেই পাইপলাইনে অনেক জায়গায় জল আসছে, অনেক জায়গায় আসছে না, এবং অনেক জায়গায় যে পুরনো পাইপলাইন আছে সেখানেও জল আসছে না বলে কিন্তু অভিযোগ আসে। অনেক জায়গায় দুর্গন্ধ জল আসে, নোংরা মেশানো জল আছে, মাঝখানে লিকেজ হচ্ছে, যে কাটাকাটি হচ্ছে তাতে লিকেজ হয়ে যাচ্ছে। এই যে সমস্ত বিষয়গুলি হয়, যখন এই কাজটা যখন পুর নিগম থেকে মানে লোকজন থাকার কথা, একদম পিডব্লিউডির লোকজন থাকার কথা, টিএনজিসিএল এর লোকজন থাকার কথা, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকজন থাকার কথা, প্রত্যেকের প্রতিনিধিত্ব থাকার কথা তো যখন কাজগুলো হয়, কিন্তু আমরা কিন্তু দেখি না। আমরা দেখি শ্রমিকরা কাজ করছে, শ্রমিকরা কাজ করছে এবং দুজন সুপারভাইজার তার তত্ত্বাবধানে আছে। তো শ্রমিক আর সুপারভাইজার দিয়ে যারা কেউই এই রাজ্যের বাসিন্দা নন, তারা যখন কোনো তারা কতটা অ্যাকাউন্টেবল থাকে, তারা কি করে বুঝবে যে কোথায় কি ত্রুটি আছে, মানে কোথায় কি ত্রুটি হচ্ছে, পাইপলাইন কেটে দিচ্ছে, এটা তাদের বোঝার কথা নয়। কিন্তু প্রত্যেকটা কাজের সময়, গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে 2 জন করে প্রতিনিধি যদি, মানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি যদি সেখানে উপস্থিত থাকেন, তাহলে এই দুর্ঘটনাগুলি ঘটে না। আর সবচেয়ে বড় কথা, এই যে ড্রেনগুলো ঢাকা হচ্ছে, ড্রেনের ভেতরে যে গার্বেজ গুলো আছে বা এই যে বাসগুলো যে থাকে, বাসগুলো রয়েছে, থার্মাকল রয়েছে, সেগুলো সব ভেতরে রয়েছে, কি হচ্ছে ভেতরে, কিভাবে জমে যাচ্ছে সেটা কিন্তু জানি না। এবং মশার যে উপদ্রব, এর প্রধান কারণ হচ্ছে এই যে ড্রেনগুলো ঢাকনা হয়ে গেছে, তাতে উল্টো ব্যাপার হচ্ছে, কিছু জায়গায় ড্রেন ঢাকনা হয়েছে, কিছু জায়গায় ঢাকা হয়নি, খোলা ড্রেন আছে। এই খোলা ড্রেনগুলিতে আমরা দেখি যে জল জমা হয়ে আছে, মানে এসে নেই, জলের প্রবাহ নেই, প্রবাহ না থাকলে উল্টো আরো রাস্তায় জল জন্ম হবে।
উল্টো আরো রাস্তায় জল ঢুকছে এখন, মানে সেটাই হচ্ছে গোটা ব্যাপারটাই হচ্ছে কি, কাজ ধীর গতিতে হওয়ার ফলে আরো বিভিন্ন ধরনের আনহাইজিনিক ব্যাপার আমাদের এই শহরের মধ্যে শহরে ঘটে যাচ্ছে, এবং এগুলো কিন্তু ভবিষ্যতে স্বাস্থ্যের ক্ষেত্রে বা এখনো একটা বিরাট সমস্যা হিসেবে। ঠিক, এখন শহরবাসী যদি এই ধরনের ভোগান্তির শিকার দিনের পর দিন হতে থাকে, তাহলে শহরবাসীর যে ক্ষোভ সেটা কার ওপর হবে সেটা বোঝার নিশ্চয়ই সবার মানে বুদ্ধি আছে, এটা আমরা নিজেরাও বুঝতে পারি, আপনারাও বুঝতে পারেন দর্শক বন্ধুরা। তবে আজ যেটা জানতে চাইছিলাম আপনাদের কাছে, আপনারা যদি কোনো ধরনের সমস্যায় ভুগে থাকেন বা আপনার যদি মনে হয় যে আপনি কোনো হয়রানির শিকার বা আপনার এই কাজের জন্য বা পৌরসভার এই পরিষেবা আপনি পাচ্ছেন না যেটা আপনার পাওয়া উচিত ছিল, তাহলে কিন্তু অবশ্যই আপনি আজ আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনি কি ধরনের সমস্যায় ভুগছেন, বা যদি আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেটাও আপনি লিখতে পারেন। ম্যাডাম, এই যে ঢিলে ঢালা মনোভাব এবং কাজের নামে যে এই যে প্রহসন, যদি এটা যদি বন্ধ না হয়, তাহলে স্মার্ট সিটির এই অসমাপ্ত প্রকল্পগুলো কি আগামী দিনে শহরে মানে সাধারণ মানুষের জন্য আরো বড় দুর্ভোগ হয়ে দাঁড়াবে না? আপনার কি মনে হয়? দেখুন, স্মার্ট সিটি মুখে যারা বলছেন বা আমাদের এখন যে বর্তমান সরকার, ওনারাই তো এই কথাটা এনেছে যেটাকে স্মার্ট সিটি করা হবে। ওনারা মুখে বলতে যতটা বেশি আগ্রহী, 2015 থেকে শুরু হয়েছিল কাজটা গুটিয়ে আনার জন্য, বা স্মার্ট সিটি আমরা অ্যানাউন্সমেন্ট বিজ্ঞাপন দিয়ে দিলাম, মানুষও বুঝলো আগরতলা স্মার্ট সিটি হবে, কিন্তু কাজটা কতখানি হচ্ছে বা কাজটা আদৌ হচ্ছে কিনা এগুলো দেখার জন্য তো তদারকি দরকার, ম্যানেজমেন্ট দরকার, ডিসিপ্লিন দরকার, পাংচুয়ালিটি দরকার। এই জিনিসগুলোর বড় ঘাটতি চোখে পড়ছে আমাদের, যে মুখে মুখে বিজ্ঞাপন হচ্ছে, বিজ্ঞাপিত হয়ে যাচ্ছে, কিন্তু বিজ্ঞাপন যে আমরা দিচ্ছি সেই বিজ্ঞাপন অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে কিনা, বাস্তব রূপ পাচ্ছে কিনা, এটা দেখার মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে বিশাল অভাব আছে। দেখভাল করার মতো লোক নেই, এবং দেখভাল করার জন্য লোকও নেই, এবং দক্ষ মানুষ, আমার মনে হচ্ছে এখন দক্ষতার অভাব। ধরুন যারা ইঞ্জিনিয়ার বা যারা যেসব কাজের দায়িত্বে আছেন, তাদেরকে তো একটা জায়গায় জবাবদিহি করতে হয়। সরকারি ডিপার্টমেন্টে যারা ভালো ভালো পোস্টে কাজ করেন, তাদের নিজস্ব কাজের জন্য হায়ার অথরিটির কাছে জবাবদিহি করতে হয়। আমরা এমনই জানি, কারণ আমরাও বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা আমাদের ডিপার্টমেন্টে কাজ করেছি যে নির্দিষ্ট সময়ে সঠিক কাজ না করতে পারলে হায়ার অথরিটি আমাদেরকে তলব করতেন, এবং আমরা তার জন্য রেসপন্সিবল ছিলাম। কিন্তু এখন জানি মনে হয় পুরো ঢিলে ঢালা প্রশাসন, কোনো রেসপন্সিবিলিটি কারো কোথাও আছে বলে আমরা বুঝতে পারি না। কারণ কাজ দেখলে কাজের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কাজটা খুব রেসপন্সিবল পারসন করছেন এবং রেসপন্সিবিলিটি নিয়েই করছেন, কিন্তু এখন সেটা একদমই অনুপস্থিত, কোনোখানেই কিছু দেখা যায় না, বলা যায় না। ডিপার্টমেন্টে যান, ডিপার্টমেন্টের বড় বড় অফিসারের সঙ্গে আপনি যদি আপনার একটু পরিচয় থাকে, আপনি যদি কথা বলেন, ওনারাও দেখি মানে বলতে পারে না কেন এমন হচ্ছে। এখানে ম্যাডাম, আপনার কি মনে হয় যে আগরতলা শহরের পরিকাঠামো উন্নয়নের যে এত বড় দায়িত্ব কি মানে এমন সব হাতে তুলে দেওয়া হয়েছিল যাদের কাঁধে এই মানে গুরু ভার অর্পণ করাই মানে সবচেয়ে বড় ভুল ছিল? দেখুন, আমি এত বড় কথা হয়তো বলতে পারবো না, কারণ আমি যাদের হাতে দায়িত্ব দিয়েছেন ওনাদের অভিজ্ঞতা কি আছে কি না আছে সেটা তো আমি ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু আমি এইটুকু বলতে পারবো, ফলে পরিচয় তো হয়, যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা সঠিকভাবে কাজটা তুলে আনতে পারছেন না। মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে, এবং এই জনদুর্ভোগের দায়িত্ব এখন স্বাভাবিক যে গভর্নমেন্ট থাকে তাকেই নিতে হবে, কারণ ওই গভর্নমেন্টের কাজের জন্যই তো জনদুর্ভোগ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছেন। এখন গভর্নমেন্ট কাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা রেসপন্সিবল কিনা, এটা তো সাধারণ মানুষই বুঝতে পারছে যে এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে না। যারা দায়িত্বে আছেন, যাদের দায়িত্বে আছেন তাদের তো কোনো বাধা নেই, তাদের কাছে না টাকার অভাব রয়েছে, না টাকার ফ্লোতে কোনো অভাব আছে, না জনগণ সেখানে কোনো বাধা হয়েছে বা অন্য কেউ বাধা হয়েছে। তাহলে যাদের কাঁধে দায়িত্ব আছে তারা কেন উদাসীন এবং ঢিলেঢালা মনোভাব নিয়ে মানে এই কাজগুলো করছেন, যেটাতে মানুষের দুর্ভোগ আরো বাড়ছে? হ্যাঁ, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে দেখুন, টাকা পয়সার অভাব আছে বলে আমার মনে হয় না, কারণ গভর্নমেন্ট সবসময় এই এখন যে বর্তমান সরকার আছেন ওনারা সবসময় বলেন ডাবল ইঞ্জিনের লোভে ত্রিপুরার মানুষ তাদেরকে এনেছে, যে সেন্ট্রালেও যে গভর্নমেন্ট আমাদের রাজ্যেও সেই গভর্নমেন্ট, এবং তার তো কোনো অভাব আছে বলে কোনো আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় কথা বলেন, নিউজ পেপারে আমরা দেখি, টেলিভিশনে দেখি, উনি তো কখনো বলছেন না যে অর্থের অভাব। আগের যারা সরকার ছিলেন
তারা কিন্তু সবসময় জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন এবং তারা বলতেন যে আমরা এটা করার দরকার, আমরা অর্থের অভাবে করতে পারছি না। মিনিস্টাররাও বলতেন, মুখ্যমন্ত্রীও বলতেন, অন্যান্য মিনিস্টাররাও বলতেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান মিনিস্টার কোনো সময় তো এই কথা বলেন না যে অর্থের অভাব। তাহলে আমরা ধরেই নেব অর্থের অভাব নাই, প্রচুর অর্থ আসছে সেন্ট্রাল থেকে। এবং অর্থ যে আসছে, অর্থগুলো ঠিকভাবে ব্যয়িত হচ্ছে কিনা বা জনকল্যাণে কাজ হচ্ছে কিনা। চারিদিকে আগরতলা শহরে যখন ড্রেন তৈরি হচ্ছে, এখনো কাভার ড্রেন, বাম সরকারের সময়ও শুনতাম কাভার ড্রেন হচ্ছে, কিন্তু একটা একটা করে পোর্শন হতো। এখন সারা আগরতলা ড্রেন হচ্ছে, তো মানুষ কোন দিক দিয়ে যাবে? যখন অফিস আওয়ার্স হয়, স্কুল কলেজের সময় এবং অফিস আওয়ার্স সময় আগরতলা শহরে হাঁটা চলা মুশকিল হয়ে যায়, এবং ঠিক ছুটির সময়টাতেও রাস্তাঘাট এত সংকীর্ণ পরিসর হয়ে গেছে ড্রেনের জন্য, ড্রেনের স্ল্যাব গুলো উঠিয়ে রেখে দেওয়ার জন্য, বা কাদা টাদা হয়ে এমন অবস্থা, মানুষের দুর্ভোগের চরম সীমান্তে। একদম। এইখানে আপনি যে প্রশ্নটা করলেন যে টাকার অভাবের কথা আছে, আমি মনে করি না টাকার অভাব একটুও নাই। কিন্তু যে টাকা পয়সা আসছে সেই টাকাটাকে সুন্দরভাবে গুছিয়ে ডিসিপ্লিন ম্যানারে ব্যবহার করার মতো লোকের অভাব আমাদের চোখে পড়ছে। ওকে, ওনারা একাডেমিক্যালি বা ওনাদের কাজের দক্ষতা কতটুকু আছে না আছে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু কাজের আমরা জনসাধারণ আমরা দুর্ভোগ পোয়াচ্ছি এবং এটাতে আমরা দক্ষতার অভাব দেখছি। সেখানে শুধু অফিসার্স না, যারা মিনিস্ট্রিতে আছে ওনাদেরও একটু দেখভাল করা দরকার। ওকে ওকে, আমি আবার আসবো আপনার কাছে। প্রচুরদা, এই যে অনেকেই প্রশ্ন করছেন যে যেখানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে রাস্তা ও ফুটপাত দখল করে মানে বাজার চলছে, রাস্তার উপর বাজার, বা অনেকে গ্যারেজ করছে সেখানে, ইভেন কি আমরা থানার সামনেও দেখছি, সেখানে থানার সামনে ফুটপাতে যে বাজেয়াপ্ত করা যে গাড়িগুলো, সেই গাড়িগুলো রাখা আছে। ফুটপাতের ওপর এখনো ট্রান্সফরমার বসানো আছে, মানুষ কিছুটা হেঁটে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, রাস্তায় নামতে হয় মানুষকে, ট্রান্সফরমারটা অ্যাভয়েড করে আবার গিয়ে ফুটপাতে উঠতে হয়। এখন সেখানে নিগমের এই যে ফুটপাত বেদখলের যে দক্ষযজ্ঞ, সেটা কতটা কার্যকরী পদক্ষেপ? আসলে কি মানে এটা মানে একটা আইওয়াশ যে ফুটপাত বেদখল করা হচ্ছে, কিছু মানুষকে ফুটপাত থেকে উঠিয়ে দিচ্ছে? আমরা তো দেখছি বাজার বসে রয়েছে বিভিন্ন এলাকাতে, নতুন প্রায় দিন বাজার গজিয়ে বসছে। কোথায় তাহলে নিগমের মনিটরিং কোথায়? তাহলে এই সমস্যা নিরসন করার জন্য অ্যাকচুয়ালি দরকার হচ্ছে একটা শক্ত সচেতন নাগরিক সমাজ। আগরতলায় এই মুহূর্তে একটা শক্ত সচেতন নাগরিক সমাজের খুব অভাব আছে। মানে পুর নিগমের দায়িত্ব বা আরক্ষা দপ্তরের দায়িত্ব এরকম ভাবে আমরা বিষয়টা দেখতে পারি, কিন্তু আসল কথা হচ্ছে পুর নিগম বা আরক্ষা দপ্তর যে কাজটা যে করবে, এই কাজটা রূপায়িত করার জন্য যদি নাগরিক সমাজের দিক থেকে যদি চাপ না থাকে, তাহলে কাজটা কখনোই মানে রূপায়িত হবে না। সেজন্য দেখা যায় যে কি যখন সক্রিয় হয় কোথাও জনগণ, কোন একটা এলাকাতে যখন নাগরিক সমাজ সক্রিয় হয়, তখন কিছু কিছু কাজ হয়। আবার সক্রিয়তা না থাকলে তখন কাজটা হয় না। এরকম ধরুন কোথাও একটা রাস্তা খুব খারাপ হচ্ছে, মেরামত হচ্ছে না, তখন যদি নাগরিক সমাজ যদি সেখানে সক্রিয় হয়, তখন সেখানে গিয়ে হয়তো মানে প্রশাসনিক লোকজন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন গিয়ে সেখানে জনগণকে আশ্বস্ত করে যে না এখানে কাজকর্ম হবে, কিছুটা হয়ও সেটা হয়, কিন্তু তারপর কিন্তু আবার যে কে সেই, অর্থাৎ নাগরিকের সক্রিয়তার উপর নির্ভর করে আসলে প্রশাসন বা সরকার। না, এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। বৈদ্যুৎ, আপনি নাগরিক সমাজের কথা বলছেন, আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে এত ব্যস্ততার মাঝে, আমি আগেও বললাম কথাটা, এত ব্যস্ততার মাঝে উনি রাস্তায় নেমে বলছেন রাস্তা সংস্কার করতে হবে, দ্রুত সংস্কার করতে হবে, মানুষের অসুবিধা হচ্ছে, যাতায়াতে চলাচলে অসুবিধা হচ্ছে, কারণ উনি নিজেও এই রাস্তা ধরে যান। আজ যদি আমরা আগরতলা শহরের পরিস্থিতি দেখি, বিদুরকট্টা থেকে কর্নাল চিমনি রাস্তাটা যে অবস্থা হয়ে রয়েছে বিগত বহুদিন ধরে, এই রাস্তা ধরেই কিন্তু বিভিন্ন আমলা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কিন্তু এই রাস্তা ধরেই মহাকরণে যান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী বলার পরও এই কাজগুলো দ্রুত মানে গতি পাচ্ছে না, একটা ধীর গতিতে কচ্ছপের গতিতে চলছে, সেখানে নাগরিক সমাজকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে? তাহলে এখন তো প্রশ্নটা আসছে যে সরকারে আসীন যিনি মুখ্যমন্ত্রী, মানে মূল যিনি সরকারের, তার কথা যদি তার আধিকারিকরা না শোনে, তার প্রশাসন যদি না শোনে, তাহলে তো বলতে হবে যে গোড়ায় গলদ, অর্থাৎ প্রশাসন বা সরকারটা চলছে কিভাবে। কারণ মুখ্যমন্ত্রীর কথা যদি না শোনে, ঠিক মুখ্যমন্ত্রী সচেষ্ট নিজে, মুখ্যমন্ত্রী মানুষের দিয়ে যদি না হয়, ঠিক মানুষের যে সমস্যা হচ্ছে, দুর্ভোগ হচ্ছে, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, তার জন্য উনি রাস্তায় নেমেছেন। তাহলে এখন মূল প্রশ্ন হচ্ছে সরকার যদি কোনো কাজে যদি মানে হয়, তখন নাগরিকই তো এগিয়ে আসতে হবে কাজটা কিভাবে হবে সেই রাস্তাটা দেখানোর জন্য। একদম।
এবং সেই জায়গাটা যদি না হয় তাহলে সরকারি ব্যর্থতাকে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু কাজের ফলটা আমরা কখনো পাবো না। কারণ একটা সচেতন সহযোগিতা করতে পারে, অ্যাকাউন্টেবিলিটিটা কোথা থেকে আসবে? নাগরিকের অবস্থান থেকে তো আসবে, জনগণের অবস্থান থেকে আসবে। জনগণ বা নাগরিকের সেই অবস্থান যদি না থাকে, সক্রিয় অবস্থান যদি না থাকে, তাহলে তো প্রশাসন বা সরকার থেকে আমরা কাজটা পাবো না। তো সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গা নেই। আর প্রথম কথা হচ্ছে, আমরা যদি মনে করি যে সংসদীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় দেখা যাচ্ছে যে 5 বছর পরে পরে ক্ষোভ, নাগরিকের ক্ষোভ, জনগণের ক্ষোভ, তার যে না পাওয়ার ব্যাপারগুলো আছে, সেগুলি দিয়ে একটা সরকার পাল্টে যাবে এই ভয়ে সরকার আসীন যারা তারা কাজকর্ম করবে। আজকে সেই অবস্থা তো সেই নেই। মানুষের ক্ষোভ বিক্ষোভের উপর আসলে নির্বাচনী যে প্রক্রিয়া সেটা নির্ভর করছে না। ধরুন আজকে মিউনিসিপ্যালিটি ইলেকশন আপনি বলছেন নভেম্বরের পরে হবে, আমরা জানি সেই রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে। গত ইলেকশন আমরা দেখেছি কি ফলাফল। নাগরিকের ক্ষোভের উপর ইলেকশন রেজাল্ট নির্ভর করবে না। পুরসভার যে রেজাল্ট বেরোবে নির্বাচনের, আমরা জানি তার রেজাল্ট কি হবে, সেটার সঙ্গে এই যে দুর্ভোগের কোনো সম্পর্কই নাই। দুর্ভোগ থাক বা না থাকুক, যারা ক্ষমতা আসে তারাই আসবে। এই অবস্থায় দাঁড়িয়ে আসলে কি হয়, এই যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে না। তো কারণ হচ্ছে যে আমি যাই কাজ করি না কেন, আমার জয় যদি অবশ্যম্ভাবী থাকে, তখন কি হচ্ছে, আমার দায়বদ্ধতা থাকবে না, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা থাকবে না। আমি করতে পারি, নাও করতে পারি, আমি কাজ করলেও ক্ষমতায় আসবো, না করলেও ক্ষমতায় আসবো। এই বিষয়টা কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গায় চলে এসছে, ত্রিপুরা তার ব্যতিক্রম নয়। এইখান থেকে কি আসে, নাগরিকের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক অবশ্যই নাগরিক সমাজ যদি না করা হয়, সেই সচেতন প্রক্রিয়া যদি একটা যদি প্রতিবাদী জায়গা যদি নাগরিকের না হয়, তাহলে কিন্তু আসলে যারা এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু চাপে পড়বে না। এই চাপের মধ্য দিয়ে কিন্তু কাজটা রূপায়িত করা সম্ভব। কারণ ধীর গতির কাজের তো বললাম অনেকগুলো কারণ আছে, টেকনিক্যাল কারণ আছে, বাস্তব কারণ আছে, আগরতলার পরিকল্পনাহীনতা একটা কারণ আছে, প্লাস পাশাপাশি হচ্ছে যে সমন্বয়ের অভাব আছে। তারপর হচ্ছে যে আমরা এই যে কাজগুলি রূপায়ণ করার ক্ষেত্রে বলা হচ্ছে যে সিংহভাগ টাকা খরচা হয়ে গেছে, কাজও হয়ে গেছে কাগজে কলমে, কিন্তু বাস্তবতা আমরা দেখছি এটা হচ্ছে না। এই যে বাস্তব এবং মানে কাগজে কলমে যেটা হচ্ছে তার যে ফারাকটা, এই ফারাকটা ধরার জন্য কি আছে, অনেক বিষয় আছে সেখানে। টাকাগুলো যাচ্ছে কোথায়, এই খরচাটা কোথায় হয়েছে, তো এই যে খরচাটা কোথায় হয়েছে বললেই তো কান টানলে মাথা আসবে। কারা তাতে লাভবান হচ্ছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজের সঙ্গে যুক্ত যারা আছে তারা কিভাবে লাভবান হচ্ছে এই কাজটা দিয়ে, তাদের ইন্টারেস্টটা কি, কাজটা শেষ করা ইন্টারেস্টের ব্যাপার আছে নাকি কাজটা চলতে থাকাটা ইন্টারেস্টের ব্যাপার। কাজ চলবে, টাকা আসবে, যতদিন চলবে, যত ধীর গতিতে হবে তত বেশি লাভ হবে। এক রাস্তা যদি 5 বার যদি রিপেয়ার করা হয় তাহলে 5 বারই তো টাকা খরচ হবে এবং তাতে লাভবান যারা হবে তাদের একটা বিশেষ ইন্টারেস্ট আছে। রাস্তা যদি স্থায়ীভাবে 20 বছরের জন্য যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো 5 বছর পরে পরে মেরামতের খরচাটা লাগবে না। তো এই খরচা যদি না লাগে তাহলে যারা এই কাজটার মধ্যে দিয়ে লাভবান হয় তাদের ইন্টারেস্টটা নষ্ট হবে। ফলে এরকম ভাবে অনেকগুলো বিষয় আছে। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমি বারবার বলি যে একটা নাগরিক কমিটির খুব দরকার, নাগরিক সমাজের ইনভলভমেন্ট খুব প্রয়োজন, বিশিষ্ট জনদের নিয়ে তৈরি করা। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে ম্যাডাম, জাস্ট 1 মিনিট সময় আছে হাতে। আর নাগরিক সমাজের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন এখানে, এই যে জনদুর্ভোগ থেকে মানে পরিত্রাণ পেতে? হ্যাঁ, নাগরিক সমাজের তো যথেষ্ট ভূমিকা আছে, কিন্তু নাগরিক সমাজ এখন জানেন তো, আমি যেটা মনে করি যে নাগরিক সমাজও স্ক্যাটার্ড হয়ে আছে, সমবেত ভাবে সংঘবদ্ধ ভাবে যে সবাই মিলে একটু একভাবে গিয়ে গভর্নমেন্টের সঙ্গে একটু কথা বলি বা কিছু করি, সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলি, এইরকম কোন উৎসাহ বা উদ্দীপনা কারো মধ্যেই দেখি না। সবাই মনে করে নিজের মতো করে নিজে চলছি, বা যা হবে অন্যেরা বলুক, আমি বলবো না। এই যে আমাদের সমাজে একটা গা ছাড়া ভাব, আমি সাফার করছি, কিন্তু আমার এই সাফারনেসটা যদি আমি আরো 10 জন যারা সাফার করছে তাদের সাথে একজোট হয়ে গিয়ে আমরা এটার প্রতিবাদ করার চেষ্টা করি, বা যারা সরকার পরিচালনা করছে তাদের কানে নিই, এই ঐক্যবোধের যেন অভাব আছে কোথাও। সবাই ভাবছে যে আমি কষ্ট পাচ্ছি, ঠিক আছে, কিন্তু অন্যেরাও তো কষ্ট পাচ্ছে, অন্যেরা বলুক না, অন্যেরা বলি এটা হয়ে যাক, আমার বলার দরকার নেই। এবং এইখানে যারা এখন বিরোধী দলে আছেন তাদেরও একটা বিশেষ দরকার, আমি মনে করি সমস্ত বিষয়গুলো নিয়েই তাদের একটু তুলে ধরা দরকার। যদি বিরোধীরা শক্তিশালী থাকে, বিরোধী অবস্থায় বিরোধীরা যদি শক্তিশালী থাকে, তাহলে সরকারও কিন্তু সচেতন থাকে। একদম, ওকে, সরকারও সচেতন থাকে যে এখানে বিরোধী দল স্ট্রং। আমার কেন জানি মনে হয় আশেপাশে বা যে কোনো সময় যে বিরোধী দলেরও যেন ভূমিকাগুলো এখন আস্তে আস্তে একটু কম হচ্ছে। সবাই বিরোধী দল তার ভূমিকা পালন করছে কিনা সেই বিষয় নিয়ে আমরা হয়তো অন্য কোনো দিন আলোচনা করব। আজকের জন্য এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময় ফুরিয়ে গেছে। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
আর প্রীতুদা, আপনাকেও ধন্যবাদ Okay. সময় থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ ঠিক আলোচনা আছে। করার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, স্মার্ট সিটির এই যে চটকদার বিজ্ঞাপন আর আগরতলার রাজপথের বাস্তব রূপ আজ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। কচ্ছপ গতির কাজ, ভাঙাচোরা রাস্তা, জলমগ্নতা আর পানীয় জলের হাহাকারে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। তাই সময়ের দাবি জনগণের এই চরম হয়রানি ও দুর্ভোগ কমাতে সমস্ত উন্নয়নমূলক কাজ অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতেই হবে। সামনেই পুজোর মরশুম এবং তারপরেই পুর নিগমের নির্বাচন। তাই আর প্রতিশ্রুতি নয়, বাস্তব রেজাল্ট চায় জনগণ। মানুষের ভোগান্তি কত দ্রুত দূর হয়, আদৌ হয় কিনা দ্রুত, সেদিকে অবশ্যই নজর রেখেছি আমরা। আর আপনারা সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।